প্রিয় দর্শক, নিউ ভিউয়ে স্বাগত। আহ, আপনারা জানেন যে আহ, পাকিস্তানে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে ইরান এবং আমেরিকার মাঝে। আহ, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি অনেকদিন ধরে প্রেসার করছিলেন পাকিস্তানকে, যে ইরানকে এই যুদ্ধবিরতিতে রাজি করানো। ইরান যেটা করছিল না, তার কারণ হচ্ছে আমেরিকা তাদের একটা প্ল্যান করেছিল। যেই প্ল্যানে তারা ভেবেছিল যে তারা ইরানে যাবে, ইরানের ইউরেনিয়াম যেখানে আছে সেটাকে তারা বাংকার ব্লাস্ট করবে, ইউরেনিয়াম গুলো কালেক্ট করবে, করে তারা নিয়ে আসবে এবং তারা বলবে উই হ্যাভ ওয়ান দ্য ওয়ার। মানে আমরা ইরানে গেছি, ঢুকেছি, তাদের জিনিসপত্র নিয়ে চলে এসেছি, কোনো ব্যাপারই না। ইট ওয়াজ দেয়ার প্ল্যান। এবং এই প্ল্যানটা লিক করেছিল ফ্রেঞ্চ এক জেনারেল, ফর্মার জেনারেল। উনি বলেছিলেন যে এটা তো একটা মানে গাঁজাখুরি ধরনের প্ল্যান, এটা কিভাবে সম্ভব, ইট ইজ নট পসিবল। বাট এই প্ল্যানটা অ্যাকচুয়ালি মোসাদ, ইসরায়েলি এজেন্ট, মানে ইন্টেলিজেন্স এজেন্ট, তারা আহ, আমেরিকাকে ফিড করেছিল এই এই ইনফরমেশন গুলো দিয়ে যে এখানে একটা রানওয়ের মতো জায়গা আছে, যেখানে আমেরিকান C-130 প্লেন, যেটা যে কোনো জায়গায় ল্যান্ড করতে পারে আবার উঠতেও পারে, এরকম একটা প্লেন নামানো যায় এবং সেখানে লোকজন নামানো যায়, এই সমস্ত ব্যাপার স্যাপার। তো সেটা একটা ভুল করেছিল ইসরায়েল, এবং আমেরিকাও সেটা মাথায় নেয়নি। সেটা হচ্ছে যে যখন ইসরায়েল এই কথাটা বলছে, যখন তারা সার্ভে করেছে, ইট ওয়াজ ইন দা উইন্টার, মানে ফেব্রুয়ারি মার্চ এরকম সময়, বা উইন্টারের সময়, নট এপ্রিল। তো এপ্রিলে যেটা হয়েছে যে ওদের যেই রানওয়ের মাটিটা যে শক্ত ছিল আগে, এপ্রিলে গ্র্যাজুয়ালি সেটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে। যার ফলে আমেরিকা যে C-130 এমন একটা প্লেন, এটা অলমোস্ট লাইক এ কার্গো প্লেন। মানে এর ভিতরে সোলজার থাকে, ইয়ে থাকে, সরঞ্জাম ইত্যাদি থাকে, অনেক ওয়েট বহন করতে পারে। তো আমেরিকানরা যেহেতু মাইন বিস্ফোরণ করবে, ওখান থেকে ইউরেনিয়াম নিবে, ওরা খুব বোঝাই করে এবং 200 সোলজার নাকি পাঠিয়েছিল, দুইটা C-130। এবং দুইটাই ওই ওই রানওয়েতে গিয়ে আর উঠতে পারে নাই, ওইটা রানওয়েতে দেবে গেছে। এখন এদেরকে তো উঠানো সম্ভব না। তো যখন এই অবস্থা দেখলো আমেরিকা, তখন ওদের আরেকটা যুদ্ধ জাহাজ F-15, সেটা ধ্বংস হলো ইরানে, এবং দুইজন পাইলট নিখোঁজ হলো। একজন কে পাওয়া গেছে কি জানি জানি না। অনেক ধরনের কনফিউশন এই ব্যাপারে আছে, তবে মনে হয় পাওয়া যায় নাই, বা গেলে তো ছবি টবি দেখাতো, কিছুই নাই। আর ইরান বলছে যে না, এদেরকে খুঁজে পাওয়া যায় নাই। ইরান আবার সার্চ ওয়ারেন্টও দিয়েছিল এদেরকে খোঁজার জন্য। এবং তো যাই হোক, তখন তারা, আমেরিকানরা, যেহেতু ওদের এই ইউরেনিয়াম এক্সট্রাকশন ফ্রম ইরান ওয়াজ হল্টেড, বা এটা করতে পারে নাই, সেজন্য তারা ওইটাকে চেঞ্জ করে মানে রেস্কিউ মিশন করে দিল। অথচ রেস্কিউ মিশনের জন্য 10-12টা প্লেন যাওয়ার কোনো মানে নাই, দরকারও নাই। এগুলা করে যখন একটা জিনিসকে কর্ডন করে সেখান থেকে কোনো কিছু তুলবে, ওই জায়গাটা যাতে কেউ না আসতে পারে, এই জন্য এয়ার এয়ার দিয়ে ওইটাকে প্রোটেকশন করে, ওই এরিয়াটা, এয়ার এরিয়াটা, এগুলো করে। তো এই জাতীয় প্ল্যান ওখানে দেখা গেছে যে, এবং পরবর্তীতে দেখা গেছে যে ইরান আমেরিকার 6টা যুদ্ধ বিমান ধ্বংস করেছে। আমেরিকা বলছে আমরা নিজেরাই ধ্বংস করে দিয়েছি যাতে ওদের কাছে কিছু না যায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনেক কিছুই ইরানিয়ান সোলজাররা তখন আনতে পারে নাই, এবং একজন ইরানিয়ান জেনারেলও বলেছে যে যখন ওখানে গেছে আমাদের সোলজাররা, তখন ইরানের যারা মিলিশিয়া বাহিনী বা জনগণ, যার কাছে যা ছিল, যে ধরনের অস্ত্রই ছিল, তারা তাদেরকে তাক করে গুলি করা শুরু করে। পরে আমেরিকান লাইফ ওয়াজ ইন ডেঞ্জার, আমেরিকান সোলজারদের। ফলে তারা তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে আসে, মানে রেস্কিউ মিশনও করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। দে জাস্ট স্টপ দেয়ার মিশন অ্যান্ড কেম ব্যাক। তো 6টা এয়ারক্রাফট ওখানে
ধ্বংস হয়েছে, which means it was not only for a rescue mission for a person, it was a mission for getting the uranium. তো এটা ফেল করে। এবং ডোনাল্ড ট্রাম্প অনেকদিন ধরে বলছিলেন যে ইরানের সব শেষ, নেভি শেষ, আর্মি শেষ, এয়ার পাওয়ার শেষ, সব শেষ, ওদের কিছু করার নাই, আমরা যাব, জিতবো, চলে আসবো। এটা তো অনেকদিন ধরে বলছিল এবং এটা ছিল তাদের লাস্ট প্ল্যান। তো এই প্ল্যানটা যখন থমকে গেল বা মুখ থুবড়ে পড়লো তাদের C-130 বিমান, তখন তাদের আর কোনো অস্ত্র ছিল না কিছু করার। এদের প্ল্যান ছিল এটা করে তারা বলবে আমরা যুদ্ধে জিতে গেছি, এবার আসো তোমরা কি নেগোসিয়েশন করবে, আসো। কিন্তু এটা করার পরে যেটা হলো, আমেরিকা ব্যাকফুটে চলে গেল। এবং তখন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হার থেকে বাঁচার জন্য তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং তার যে আর্মি চিফ আছে আসিফ মুনির, ওনাকে প্রেশার দেওয়া শুরু করলো যে তাড়াতাড়ি ইরানকে টেবিলে আনো নেগোসিয়েশন করার জন্য। তো এই পরিস্থিতিতে পাকিস্তান অনেক চেষ্টা করেছে। আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উনি ইয়াতে গেছিলেন, চায়নায় গেছিলেন, চায়নার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং হয়েছে এবং তারা কিছু পয়েন্ট তৈরি করেছে, করে নিয়ে এসেছিল এবং সেটা ইরানকে দেওয়া হয়েছে। এছাড়াও আমেরিকা 15 দফা একটা দাবি করেছিল, সেটাও পাকিস্তান ইরানকে পাঠিয়ে দিয়েছে। এবং অনেকেই বলছিল না এটা হবে না, তার কারণ হচ্ছে যে লেবাননে ইসরায়েল 3 মিনিটে প্রচুর বোমা বর্ষণ করেছে এবং প্রায় 250 জনের মতো মারা গেছে। তো লেবানন প্ল্যানটাও ছিল একসাথে ওখানে, এবং এটা ছিল যে সব জায়গায় যারা মানে মিডল ইস্টে, টোটাল মিডল ইস্টে কোনো আর যুদ্ধ হবে না। সেটা হুতি ইয়েমেনও, সেটা সৌদি আরবেও, সেটা গালফ কান্ট্রিতেও, ইরানও অ্যাটাক করবে না, এবং লেবানন বা হুতি বা এদেরকে ইয়েমেনেও অন্যরা অ্যাটাক করবে না, ইসরায়েলিরা অ্যাটাক করবে না। কিন্তু ইসরায়েল সেটা মানে নাই। ইসরায়েল এই যুদ্ধবিরতি মানে না, মানে নাই এবং মানবেও না। কারণ ইসরায়েল যুদ্ধবিরতি কি জিনিস জানে না। দে ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ড লাইক সিজফায়ার। সিজফায়ার ওদের ডিকশনারিতে নাই। ওরা শুধু যুদ্ধই করতে জানে, যুদ্ধ বন্ধ করতে জানে না। এটা হলো যুদ্ধবাজ একটা জাতি। তো এখন ব্যাপার হচ্ছে যে ঘটনাটা কি দাঁড়ালো তাহলে। পাকিস্তান দুতিয়ালি করছিল, অনেকেই বলছে যে অনেকে বিশেষ করে ভারত তো রীতিমতো তাদের প্রোপাগান্ডা মেশিন চালু রেখেছে যে পাকিস্তানের এটা বিফলে যাবে, এটা কিছু হবে না, হ্যান ত্যান ইত্যাদি, ইরান এখানে আসবে না। এবং পরবর্তীতে ইরান একটা স্টেটমেন্টও দিয়েছে যে না, এটা ভুল কথা, আমরা কখনো বলি নাই যে এখানে আমরা আসবো না। আহ, তো কি হয়েছে আলটিমেটলি, পাকিস্তানের প্রস্তাবে ইরান রাজি হয়েছে, আমেরিকা তো ছিলই। এবং ইরান যেই 10টা পয়েন্ট দিয়েছে, তো ইরান বলেছে এই 10টা পয়েন্টের উপরে আমাদের নেগোসিয়েশন হবে। তো মোদ্দা কথা, 10টা পয়েন্টের মানে মেজর যে ইস্যুগুলো ছিল সেটা হচ্ছে যে এই যুদ্ধবিরতিতে লেবাননেও যুদ্ধবিরতি করতে হবে, লেবাননের অ্যাটাক করা যাবে না, ইট ওয়াজ দ্য ডিমান্ড। তারপরে ছিল যে হরমুজ প্রণালীর যেই কন্ট্রোল, নিয়ন্ত্রণ, সেটা ইরানের কাছে থাকতে হবে। এবং ছিল যে ইরানের যে $6 বিলিয়ন ফ্রিজ করা আছে কাতারের ব্যাংকে, যেটা তারা সাউথ আফ্রিকাতে, এই সরি সাউথ কোরিয়াতে তেল বিক্রি করে যেই টাকাটা তারা পেয়েছিল, সেটাকে মুক্ত করতে হবে, সেইটা ফেরত দিতে হবে। এবং এছাড়াও আমেরিকান বেস মিডল ইস্টে থাকা চলবে না। এগুলো হচ্ছে মূল মূল দাবি। তো আমরা যা জানতে পেরেছি যে আমেরিকা অলরেডি তাদের ওই $6 বিলিয়ন ওটা, এছাড়াও তাদের উপর তেলের স্যাংশন উঠিয়ে নিতে হবে। আমরা তো জানি যে আমেরিকা অলরেডি তেলের স্যাংশন উঠিয়ে নিয়েছে 1 মাসের জন্য, এটা পুরোপুরি চাবে। তো এটা খুব একটা বিগ ডিল হবে না আমেরিকার জন্য এটাকে মানা। আর আমেরিকান বেস বলে তো এখন কিছু নাই গালফে। আমেরিকায় সোলজার গিয়ে থাকবে কোথায়, কি করবে, সরঞ্জামাদি কোথায় নিবে? তাও শুনছি যে কাতারে নাকি তারা আনলোড করছে বিভিন্ন, যদিও কাতার বলেছে তাদের বেস ইউজ করা হবে না, ইউজ করতে দেওয়া হবে না। তো এগুলো অনেক প্রপাগান্ডা মেশিন থাকে, কাতারের কথাটাই আমি বিশ্বাস করতে চাই
যে তারা বলেছে যে তাদের বেজ আর ইউজ করতে দেওয়া হবে না, সৌদি আরবও বলে দিয়েছে ইউজ করতে দেওয়া হবে না, বাকি থাকলো কুয়েত আর ইউনাইটেড আরব এমিরেটস, বাহরাইন। তো এছাড়াও সিরিয়া, লেবানন তো আছেই, যেখানে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি। তো দেখা যাচ্ছে যে বেইজের ব্যাপারেও আমেরিকা খুব একটা আপত্তি করবে না, এবং স্যাংশনের ব্যাপারে তো অলরেডি উঠিয়ে দিয়েছেই। আর রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন, তার একটা আহ, মানে আউটসাইড ইন্টারভিউতে, যে ইরানের এই হরমুজ প্রণালী অটোমেটিক মুক্ত হয়ে যাবে, অটোমেটিক ওপেন হয়ে যাবে, ইট উইল বি ওপেন অটোমেটিক। হোয়াট ডাজ ইট মিন? এবং পরবর্তী সেন্টেন্সে উনি বললেন যে আদারওয়াইজ ইরান উইল নট বি এবল টু আর্ন মানি, দে নিড টু ওপেন ইট, হুইচ মিনস যে ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে যে ইরান টোল আদায় করবে এবং হরমুজ প্রণালী তার আন্ডারে থাকবে, এটা মেনে নিয়েছে। এবং ইরান অলরেডি ওমানকেও এখানে যুক্ত করেছে, গালফ অফ ওমান ওমানের আন্ডারে আছে, এবং গালফ অফ পার্সিয়া বা হরমুজ প্রণালী এটা ইসরায়েল ইরানের আন্ডারে আছে। তো আহ, কিন্তু এই যে চুক্তি, শান্তি চুক্তির যে প্রস্তাব, এই প্রস্তাবের পরে এবং ইসরায়েলের লেবাননে অ্যাটাকের পরে ইরান কিন্তু ওই হরমুজ প্রণালী লিটারালি এখন বন্ধ, তারা বন্ধ করেছে। ওখান থেকে জাহাজ টাহাজ খুব একটা যাচ্ছে না, মানে ওইভাবে খোলেনি। যার ফলে আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশি একটা জাহাজও আটকে গেছে। এই জাহাজটা ফার্টিলাইজার নিয়ে, মানে সার নিয়ে যাচ্ছিল আহ, অন্য একটা দেশে, বাংলাদেশে আসছিল না, অন্য দেশে, প্রবাবলি সাউথ আফ্রিকা অর সামথিং, এরকম একটা দেশে যাচ্ছিল। এবং ওইটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, ইরান ওটাকে একসেপ্ট করেনি। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, তবে আমার মনে হয় না যে শুধু বাংলাদেশের জন্য এটা করেছে, এটা হয়তো জেনারেল স্ট্র্যাটেজিক লেভেলে করেছে। বাংলাদেশকে অবশ্যই ইরানি এম্বাসি এবং ইরানির এম্বাসি অথবা ইরানিয়ানদের সাথে কথা বলতে হবে, এবং ইন এ সেন্স দুঃখ প্রকাশ করতে হবে। তার কারণ হচ্ছে, কেন দুঃখ প্রকাশ করতে হবে, তার কারণটা হচ্ছে ইরানের যারা ডেলিগেশন গেছে তার ভিতরে তাদের ফরেন মিনিস্টার, মানে পাকিস্তানে গেছে, দিস ইজ কল্ড, পাকিস্তানের যে গেছে সেটা হচ্ছে ইসলামাবাদে গেছে। এবং ইসলামাবাদে বলা হচ্ছে এটাকে ইসলামাবাদ অ্যাকর্ড। মানে আমরা জানি পৃথিবীতে বহু অনেক ইন্টারন্যাশনাল চুক্তি সই হয়েছে এবং সেগুলোর নাম আমরা জানি, যেমন ওয়ার্সো প্যাক্ট, এরকম অনেক ধরনের প্যাক্ট বা চুক্তি সই হয়েছে, যেটা পৃথিবীতে মানে সব জায়গায় জানা একটা ব্যাপার, এবং সবাই জানে এইগুলো, যেহেতু এটা আন্তর্জাতিক। তো পাকিস্তানের এটাকেও নাম দেওয়া হয়েছে পাকিস্তান অ্যাকর্ড, মানে এটা বললেই বোঝা যাবে যে কিসের জন্য কি। তো যেমন ভারত বিভাজনের সময় লাহোর সম্মেলন হয়েছিল, সেটাও একটা বড় নাম আমাদের কাছে থাকে, ইতিহাসে থেকে যায়, এই পাকিস্তান অ্যাকর্ডটাও থেকে যাবে। তো ইরানের পক্ষ থেকে গেছে হচ্ছে তাদের স্পিকার, স্পিকারের নাম হচ্ছে বাঘের গালিবাফ, এবং গেছেন হচ্ছে ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি। এনারা দুইজন ওখানে গেছেন, মেইন ভূমিকা পালন করবেন। আর আমেরিকার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, এবং ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, এবং ডোনাল্ড ট্রাম্পের বিজনেস পার্টনার, রিয়েল এস্টেট বিজনেস পার্টনার, দ্যাট ইজ স্টিভ উইচকফ। এরা, স্টিভ উইটকফ আর জ্যারেড ক্রুস্টার, কিন্তু এই যুদ্ধের আগে ওমানে যে নেগোসিয়েশন চলছিল সেখানে ছিল, এবং দে বিট্রেড। এই জন্য ইরান ওদেরকে বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি ইরান কাউকেই বিশ্বাস করে না, ইরান আমেরিকাকে বিশ্বাসই করে না, কারণ কিভাবে করবে, দুই তিনবার ধরে তারা এভাবে বিট্রেড হয়েছে, নেগোসিয়েশনের সময় যুদ্ধ করতে হয়েছে। এখন আহ এই ইরান পাকিস্তানে গেল একটা বড় বিমান নিয়ে, এবং এই বিমানটার নাম তারা দিয়েছে মিনাব 168। আপনারা জানেন যে মিনাবের যে স্কুলটা ছিল বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের যে স্কুলটা ছিল, সেখানে আমেরিকান টমাহক তিনটা অ্যাটাক করেছে, তিনবার ওখানে অ্যাটাক করেছে, এবং যেটা খুব ভিজিবল,
ওই স্কুলের চারিদিকে রঙিন পতাকা টতাকা অনেক কিছু, কালারফুল একটা এনভায়রনমেন্ট ছিল, ওখানে অ্যাটাক করেছে। ফলে 168% মারা গেছে, এবং এদের ম্যাক্সিমাম বাচ্চা স্কুলের মেয়ে বাচ্চা। তো ইরান যেটা করেছে, তারা একটা বড় বিমান নিয়েছে এবং প্রতিটা সিটে ওই যে বাচ্চাগুলো মারা গেছে প্রতিটা বাচ্চার ছবি এবং ব্যাগ, স্কুল ব্যাগ যেগুলো বেঁচে ছিল, যেগুলো ধ্বংস হয়নি, সেগুলো রেখেছে, টু শো দ্য ওয়ার্ল্ড যে আমরা এই বাচ্চাদের ভুলিনি, ভুলবো না। এদের শহীদ হয়েছে, এরা এরা শহীদ হওয়ার কথা না। এই যুদ্ধের যে ইম্প্যাক্ট সিভিলিয়ানদের উপরে পড়ে সেটা তুলে ধরার জন্য, এবং এতগুলা বাচ্চার মৃত্যুর ব্যাপারটা ইন্টারন্যাশনাল এরিনাতে নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ ভেরি ইউনিক, এবং দিস ইজ ভেরি, কি বলবো, খুব একটা মহান চিন্তা ভাবনা ইরানের পক্ষ থেকে। আমাদের দেশে 105 জন বাচ্চা মারা গেল, কোথায়? কাউকে তো কিছু দেখছি না। সে 105 জনের জন্য তো একটা কিছু করা দরকার ছিল, একটা কোনো জায়গা বা কোনো কিছু। তো দেখেন ওদের দেশপ্রেম, ওদের মানুষের প্রতি প্রীতি, আর আমাদের বাংলাদেশের পার্থক্যটা চোখের সামনে চলে আসে যে আমাদের কি হচ্ছে। এমনকি আমাদের দেখছি যে আমাদের এই যে গণরায় যেটা হলো, সেটাকেও এখনকার বিএনপি মানছে না, মানে এতগুলো মানুষের কোনো ইচ্ছাই মানছে না। তো এই জাতীয় দুর্বুদ্ধি বিএনপির কিভাবে হলো আমি জানি না। এটা বিএনপির পতনের একটা আহ, সূত্র বা পতনের একটা প্রথম ধাপ হবে, কারণ গণরায় না মানা এটা খুব একটা বাজে জিনিস হবে। মানে বিএনপি জনগণকে মানছে না বা জনগণের কোনো মূল্য দিচ্ছে না, অথচ জনগণের ভোটেই এসছে। তখন অনেক বড় বড় কথা বলেছে, অনেক মধুর মধুর কথা বলেছে, এখন সম্পূর্ণ ভুলে গেছে, উল্টে গেছে। তো যাই হোক, এটা গেল বিএনপি আর বাংলাদেশের কথা। এখন পাকিস্তানে কি হচ্ছে? ইসলামাবাদে, পাকিস্তানের ইসলামাবাদে জেডি ভ্যান্স গেছেন, কিন্তু উনি ওই ইসরায়েলি এজেন্ডা নিয়েই গেছেন। উনি বলে এসছেন যে না, লেবাননে তো যুদ্ধ বন্ধের কোনো প্ল্যান ছিল না, এবং এটা না হলে তাহলে আমরা এখান থেকে সরে যাবো, আমাদের সাথে যাতে কোনো গেম না খেলা হয়, ইরান যাতে গেম না খেলে। তোমাদের সাথে ইরান কিভাবে গেম খেলবে? তোমরাই তো গেম খেলছো, ইরান তো গেম খেলছে না। আর দ্বিতীয় জিনিসটা, লেবাননে যুদ্ধ বন্ধ না করার কোনো কারণই তো দেখছি না আমি। ওখানে গতকালকে যুদ্ধ বিরতির ঘোষণার পরে ইসরায়েল যে অ্যাটাক করেছে, তাতে 250 জন মারা গেছে, এর ভিতরে অনেক শিশু আছে, অথচ সেটা কোনো ব্যাপার না। তো এই সিচুয়েশনে আরো দুইজনকে যোগ করেছে, যাদেরকে চায় না ইরান, তারপরে যোগ করেছে, যেটা হলো জ্যারেড কুশনার আর উইটকফ। এরা সম্পূর্ণ ইসরায়েলি, এরা জায়নিস্ট, এরা ইসরায়েলের কথায় উঠে এবং বসে, এবং এরা ইসরায়েলের ভূমিকা নেওয়ার জন্য যাচ্ছে, এবং ইসরায়েল অবশ্যই চাচ্ছে যে এই চুক্তিটা যাতে না হয়, এই ডিসকাশন যাতে বন্ধ হয়ে যায়, এই ডিসকাশন। এবং আম, ট্রাম্প কি করবে জানি না, কারণ ট্রাম্পের এখন একটাই পথ হচ্ছে যে এই চুক্তি করে বেরিয়ে আসা। এবং ট্রাম্প অলরেডি ইসরায়েলের ইরানের আন্ডারে হরমুজ প্রণালী, $6 বিলিয়ন ব্যাপারটা, স্যাংশন, এবং যুদ্ধ আর্মস গুলো সরিয়ে নেওয়া, এগুলো অলরেডি একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশনে চলছে, প্রসেস চলছে, এবং ট্রাম্প এগুলো স্বীকার করে নেবে। লেবাননের যুদ্ধটাও বিরতি হবে, এবং তার কারণ হচ্ছে ইসরায়েলকে আমি দেখলাম গতকালকে, ইসরায়েল একটা মেসেজ দিয়েছে যে তারা লেবাননের সাথে কথা বলতে চায়, ডিসকাস করতে চায়। তো এগুলো সবই হবে, কারণ ইরান এছাড়া কিছু একসেপ্ট করবে না, ট্রাম্পের ওই 15 পয়েন্ট একসেপ্ট করবে না। এবং ট্রাম্প অনেক আগে এই 10 পয়েন্ট মেনে নিয়েছে, যেটা আবার রিভিল করেছে সিএনএন ইরানের এক সূত্র দিয়ে। এবং ট্রাম্প সেটাতে অনেক এম্বারেসড হয়েছে যে আগে কিভাবে রিভিল করলো এবং কেন করলো, এবং তারা বলছে না এটা ঠিক না, এটা ঠিক না, এটা ভুল, দিস ইজ ফলস। তো এরকম সিচুয়েশন চলছে। এবং ট্রাম্পের তো জানেন যে মানসিক অবস্থা যা, আহ, তাতে তো মানে কি উনি বলবেন, কি উনি করবেন, তার কোনো নিশ্চয়তা নাই। যার কারণে আমরা দেখেছি যে ফ্রেঞ্চ যে প্রধান ইমানুয়েল মাক্রন, উনি বলেছে যে এরকম মানে আনস্টেবল একটা রেজিমের সাথে, আমেরিকার কথা বলেছে, এদের সাথে তো আমরা আসলে ডিল করতে পারি না।
এটা তো কোনো স্টেবল না, এদের কোনো নিশ্চয়তা নাই কোনো কিছুতে। তো মানে আমেরিকার যে ট্রাস্ট, আমেরিকা যে সিস্টেম তৈরি করেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, আইজেন হাওয়ারের সময় প্রেসিডেন্ট আমেরিকান তৈরি করেছিল যে আমরা একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করব, ইনস্টিটিউশন বানাবো, এবং এই ইনস্টিটিউশনে ইন্টারন্যাশনাল ল থাকবে, এবং এই ইন্টারন্যাশনাল ল অনুযায়ী বিভিন্ন নেশন কাজ করবে বা চলবে এবং নেগোসিয়েট করবে, যাতে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো কোনো ওয়ার না হয়। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। এই জন্য ইউনাইটেড নেশনস হয়েছে, এবং এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা বিভিন্ন কারণে এই জন্য ওয়ার্ল্ড ব্যাংক হয়েছে। তো এই সমস্ত ইনস্টিটিউশন গুলো তৈরি করে আমেরিকা, এবং তারা দায়িত্ব নেয় এই তাদের এই যে প্ল্যান এবং এই যে স্ট্র্যাটেজি, এটা যাতে সঠিকভাবে চলে, যেটাকে বলে এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং, এই সম্পূর্ণ দায়িত্ব আমেরিকা নেয়। এছাড়াও আপনারা জানেন যে গালফের কান্ট্রি গুলোতে থেকে তেল নেওয়ার সময় আমেরিকা পেট্রোলে, সরি ডলারে তাদের কে বলে যে তোমরা ডলারে আমাদেরকে বিক্রি করবা। তো এবং এই ডলার গুলো আমেরিকার ব্যাংকেই আছে, এখান থেকেই আমেরিকা চলে। আসলে আমেরিকার মেজর ইনকাম ইজ লাইক দিস। অথচ ইরান বলেছে যে টোল দিতে হবে ইরানিয়ার কারেন্সিতে। মানে আগে তো ছিল ইউয়ান বা আরো অন্যান্য জিনিস ছিল, কিন্তু এখন বলছে ইরানিয়ান কারেন্সি। তার মানে নিশ্চয়ই কোনো একটা ইন্টারন্যাশনালি কোন একটা ঘটনা ঘটেছে যেখানে ইরানিয়ার কারেন্সি উইল বি অ্যাকসেপ্টেবল। আমি জানি না কিভাবে এক্সচেঞ্জ রেটটা হবে, বাট এটা আমি শুনেছি যে বলেছে। তো দেখা যাচ্ছে যে আলটিমেটলি ট্রাম্প যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা সাকসেসফুল হবে এই টকটা। এখন ব্যাপার হচ্ছে যে এরকম কমপ্লেক্স একটা ঘটনায়, যেখানে ইসরায়েলের মতো একটা বিভৎস একটা জাতি রয়ে গেছে, যারা আসলে মানুষ নামের যোগ্যই না, যাদেরকে পশু বলা যায়, পশুও লজ্জা পাবে তাদের কাছে। এতটাই মানে অযোগ্য একটা জাতি, দেশ না, সম্পূর্ণ জাতি, একটা দুইটা লোক না, সবাই দে আর ইনহিউম্যান। তারা বাচ্চা মারলে খুশি হয়, হাততালি দেয়। তো এই জাতীয় জাতির সাথে আপনি কি করবেন, আমরা কি করবো? এছাড়া নেগোসিয়েশন তো দূরের কথা, এদেরকে এবার তো মানে পৃথিবীতে থাকার তাদের যোগ্যতা নাই। এমনকি যারা ইহুদি, যারা জুস, যারা জুদাইজমে না বা যারা জায়নিস্ট না, তারা পর্যন্ত বলছে যে এই জাতিকে ধ্বংস করে দেওয়া উচিত, এই জায়নিস্টদের ধ্বংস করে দেওয়া উচিত, কারণ তারা আল্লাহ খোদা মানে না, তারা কোনো ধর্ম মানে না, তারা শুধু পাওয়ার অ্যান্ড ইকোনমি এগুলো চায়, এবং তারা কোনো মানুষকে মানুষ মনে করে না। তারা যে কোনো আরবকে সেকেন্ডের ভিতরে ধ্বংস করতে তাদের দ্বিধা লাগবে না, যে কোনো মুসলিমকে তারা শেষ করে দিতে পারে। শুধু মুসলিম কেন হবে, ইরানে একটা সিনাগগ মানে ইহুদিদের প্রার্থনা কেন্দ্র, মসজিদের মতো, সেখানে তারা বোমা মেরেছে, এবং প্রেসাইজ বোমা, মিসাইল, এবং সেটাতে ধ্বংস হয়ে গেছে। এবং ইহুদিরা সেখানে 10,000-এর মতো ইহুদি আছে, তারা তো অবাক, এবং তারা বলছে যে এই ইসরায়েলের থাকার কোনো রাইট নাই। তো এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে তারা। লেবাননেও ইহুদি মারছে, ইহুদিদের জায়গায় মারছে, খ্রিস্টানদেরকে মারছে, বিভিন্ন ভাবে মারছে। এখন জায়নিজ খ্রিস্টান মানে ট্রাম্পের যে খ্রিস্টান, তাদের সাথে আবার ক্যাথলিক খ্রিস্টান, পোপের যে ভ্যাটিকানের, তাদের আবার ঝামেলা লেগে গেছে, এবং পোপকে থ্রেট করা হয়েছে যে আহ মানে 1400 সালে ফ্রান্স এরকম একটা অ্যাসাসিনেশন করেছিল পোপকে, সেটার ঘটনা তাদেরকে মনে করি। অথচ এই পোপ কিন্তু আমেরিকান, শিকাগোতে জন্ম, আমেরিকান বংশোদ্ভূত পোপ। তো এই সমস্ত ঘটনা ঘটছে, এবং জেডি ভ্যান্স কিন্তু ক্যাথলিক। অলদো এটাও কোনো ব্লাফ হতে পারে, কারণ জেডি ভ্যান্সকে যখন জিজ্ঞেস করা হলো যে আমেরিকান গভর্নমেন্ট ভ্যাটিকানের রিপ্রেজেন্টেটিভ ইন ওয়াশিংটন তাকে ডেকে নিয়ে গেছে, এবং তাকে এই সমস্ত কথা বলেছে পোপের ব্যাপারে, এবং বলেছে যে তোমরা এগুলো মানে, এবং তাকে অনেক লেকচার দিয়েছে, তাকে শিখতে হয়েছে হোয়াট ইজ খ্রিস্টানিটি ইত্যাদি ইত্যাদি। পোপ বারবারই বলছে যে আল্লাহর নামে বা গডের নামে বা জেসাস ক্রাইস্টের নামে তোমরা যুদ্ধ করতে পারো না। এবং এই জাতীয় মেসেজ যেটা ডোনাল্ড ট্রাম্প ইরানের এগেনস্টে দিয়েছিল, সিভিলাইজেশন ডিস্ট্রয় করে দিবে। এনিওয়ে, তো এগুলো করে এত ব্যাকফায়ার হয়েছে আমেরিকায় ভিতরেও, যে ডোনাল্ড ট্রাম্প এখন ফুল রাখি না মান রাখি, কোনটা রাখি, এই পরিস্থিতিতে আছে। এই জন্য পাকিস্তানকে জোর দিয়েছে, এবং পাকিস্তান
যথারীতি সেটা ব্যবস্থা করেছে। পাকিস্তানের অ্যাকসেপ্টেবিলিটি আছে, রাশিয়ার কাছে আছে, চায়নার কাছে আছে, আমেরিকার কাছে আছে, ইরানের কাছে আছে, যেটা আবার ভারতের নাই। তো ভারতীয় গভর্নমেন্ট এখন তারা নিজেদের চুল ছিঁড়ছে, অথবা পাকিস্তানকে কিভাবে মানে ছোট করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করছে ভারতীয় সরকার এবং তার গণমাধ্যম। এবং এট দ্য সেম টাইম এত বড় যে একটা ভূমিকা পাকিস্তান নিচ্ছে সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে তারা যা তা বলছে। মিন টাইম ভারতের দুইজন মন্ত্রী, একজন জ্বালানি মন্ত্রী যার নামে অ্যাবস্টেইন কেস আছে, এবং জয়শঙ্কর তাদের পররাষ্ট্রমন্ত্রী, এই দুইটা দেশ ভিজিট করছেন এখনই, যেখানে পাকিস্তানের নেগোসিয়েশন চলছে ইরানের এবং আমেরিকার সাথে। সেখানে ভারতের দুই মন্ত্রী, একজন ইউনাইটেড আরব এমিরেটসে এবং আরেকজন কাতারে গিয়ে বসে আছে তাদের এলএনজি নেওয়ার জন্য। কিন্তু এলএনজিটা নিবে কিভাবে? এই যে রং স্ট্র্যাটেজি, এলএনজিটা তো নিতে গেলে হরমুজ দিয়ে নিতে হবে, সে হরমুজটা তো খোলার ব্যবস্থা করছে না। বা ইরানের সাথে তো তাদের কথা বলার কথা, ইরানের সাথে আগে কথা বলেছে। কিন্তু এই মুহূর্তে যেমন যুদ্ধের জাস্ট একদিন আগে বা 2 দিন আগে মোদি ইসরায়েলে গেছিলেন, সারা পৃথিবীকে জানিয়ে দিলেন যে আমি ইসরায়েলের পক্ষে আছি, আমেরিকার পক্ষে আছি। ঠিক তেমনি এমনকি ইরানের যে যুদ্ধ জাহাজ যেটা প্রশিক্ষণের জন্য গেছিল বিশাখাপট্টনম, যেটা বে অফ বেঙ্গলে আমাদের নিচে, বাংলাদেশের নিচে, ভারতের, সেখান থেকে ফেরার পথে তারা এসওএস দিয়েছিল। তারা ইন্ডিয়াকে বলেছিল যে আমাদেরকে আরেকটা পোর্টে জায়গা দাও, সেফ সেফ ইয়ে দাও, হারবার দাও। ইন্ডিয়া সেটা রেসপন্ডই করেনি, এবং জাস্ট 18 মিনিটের ব্যবধানে এই জাহাজটাকে ধ্বংস করে দিল আমেরিকান টর্পেডো। এই যে 1945 বিশ্বযুদ্ধের পরে প্রথম পৃথিবীর মানুষ দেখলো যে সাবমেরিন দিয়ে টর্পেডো মারা হলো। এর আগে আর কখনো এই ঘটনা ঘটেনি। So in this situation, what is happening in Pakistan? পাকিস্তান যে কাজটা করছে সেটা মাত্র শুরু হয়েছে, এটা অনেক দূর যাবে, কারণ এটা অনেক অপোজিশন আছে। ভারত একটা অপোজিশন, তাদের হলো ইগোইস্টিক অপোজিশন। ইরানের হরমুজ খুললে তো তাদের লোকজন বেঁচে যাবে, কিন্তু তাদের লোকজনের প্রতি কোনো, বাংলাদেশেরও যেমন প্রধানমন্ত্রীর লোকজনের প্রতি কোনো ইয়ে নাই, খালি উপর দিয়ে কথা বলছেন, ভিতর দিয়ে কিছুই নাই, উল্টা ঘটনা ঘটাচ্ছেন। আমরা শুনলাম যে ইন্ডিয়ায় গেছে তার খলিলুর রহমান, এবং আমরা এখনো শুনলাম যে তারেক রহমানের ফার্স্ট ভিজিট হবে ইন্ডিয়া, যেটা আগে নেপাল করার কথা ছিল, এখন যাবে ইন্ডিয়াতে। এবং এটাও শুনলাম যে ইন্ডিয়া নাকি বাংলাদেশকে আর্মি এবং বিভিন্ন জিনিস সাপোর্ট করবে। ইন্ডিয়ান আর্মিটা কোথায়? ইন্ডিয়ান আর্মস পাওয়ারটা কোথায়? যদি আর্মি এবং কিছু সাপোর্ট করতে হয় সেটা চীন করবে, সেটা পাকিস্তান করবে। ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ডিসাইড দিস, মিস্টার তারেক রহমান। ইউ ডোন্ট হ্যাভ ইট। আমি জানি না কথাটা কতটুকু সত্যি আর মিথ্যা, কিন্তু ইন্ডিয়া চাচ্ছে, ইন্ডিয়া এর আগেও চেয়েছে তাদের যে এয়ারফোর্সের যেটা নাকি উঠতেই পারে না, যেটা সারাক্ষণ ধ্বংস হচ্ছে, সেই তেজাস বিমান বাংলাদেশ এয়ারফোর্সকে গছিয়ে দিতে চেয়েছিল। তো থ্যাঙ্কস টু আওয়ার প্যাট্রিয়টিক এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স অফিসার, তারা এটা রিজেক্ট করে দিয়েছে। এবং আজকে যে পাকিস্তানে যে ডিজিএফআই এর চিফ গেলেন আজকে, মানে কয়েকদিন আগে, সেটাও কিন্তু আগের একটা সূত্র ধরেই গেছে। এখন আমাদের নতুন প্রধানমন্ত্রী কি করছেন বা কি করবেন স্পষ্টতই দেখতে পাচ্ছি, তিনি সম্পূর্ণ ভুল দিকে দৌড়াচ্ছেন, তার ক্ষমতা টিকে থাকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইরানে জনগণের সাপোর্টে, ইরানের এই যে মোল্লা যে পাওয়ার, ক্ষমতা, সেটা টিকে গেল। জনগণ না থাকলে, জনগণ যখন ট্রাম্প বলল সিভিলাইজেশন উইল বি এনহেলেটেড, বা ধ্বংস হয়ে যাবে, শেষ করে দিব, তখন জনগণ নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় বেরিয়ে আসলো এবং তাদের ব্রিজ এবং বিভিন্ন যে প্ল্যান্ট, সেখানে তারা অবস্থান নিল যে ঠিক আছে মারো, আমরাও মরবো, উই আর দেয়ার। বাংলাদেশের জনগণও ঠিক তেমনি। ইরানের তো 9 কোটি জনগণ, বাংলাদেশে তো 17 ডাবল বাংলাদেশের জনগণ। ইউ ট্রাই টু বিলিভ ইন দ্য পপুলেশন, ইউ ট্রাই টু বিলিভ ইন ট্রাস্ট দি পপুলেশন, নাহলে তো মারা যাবেন, নিজেও মরবেন, চেষ্টা করে ঢুকাবেন, যেটা হাসিনা করেছে। হাসিনা তো মানে ইয়ার মোদি তাকে বাঁচিয়ে নিয়ে গেছে, আপনাকে কত দূর কে বাঁচাবে সেটা সন্দেহজনক। দেখা যাচ্ছে যে
পাকিস্তান, টার্কি, ইজিপ্ট, সৌদি আরব একটা প্যাক্ট করেছে বিফোর দিস মিটিং, এই ইউএস এন্ড ইরান মিটিং, একটা প্যাক্ট করেছে। ইটস এ স্ট্রং প্যাক্ট। ইন দ্য মিন টাইম ইউক্রেনের জেলেনস্কি বলছে ইউনাইটেড কিংডম, তারপরে আহ, আরো কয়েকটা দেশ মিলে, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, এগুলো মিলে তারা একটা প্যাক্ট করতে চায়, যেটা স্ট্রং ইকোনমিক অ্যাজ ওয়েল অ্যাজ মিলিটারি প্যাক্ট হবে। তো ঘটনা হলো যে সবাই এদিকে হচ্ছে, ফ্রান্সও বলছে যে আমরা ডেমোক্রেটিক মেন্টালিটি নিয়ে আমরা একটা প্যাক্ট করব, যাতে চায়না বা আমেরিকা কারোই হেজেমনি বা কারোই প্রভুত্ব মেনে নিতে না হয়। তো সবাই তাদের ইন্ডিপেন্ডেন্স চাচ্ছে। রিসেন্টলি স্পেনের যে প্রধানমন্ত্রী সাnchez, উনি যেটা বললেন যে এখনই সময় এসছে, নট 1 year লেটার, নট 5 months লেটার, টুমরো, মানে আগামীকালই আমাদের যেটা হবে, একটা প্যাক্ট করতে হবে, যে প্যাক্টে আমরা ইকোনমি অ্যাজ ওয়েল এজ মিলিটারি প্যাক্ট করবো। আমাদের নেটো দরকার নেই, উইল বি পাওয়ারফুল আওয়ার আওয়ার ওন সেন্স। সো এভাবে সবাই ইন্ডিপেন্ডেন্টলি ডিফারেন্ট 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 প্যাক্ট করছে। ইউরোপ আমেরিকাকে ছেড়ে দিচ্ছে। এশিয়া, ফিলিপিন, ফিলিপিন ইরানের সাথে নেগোসিয়েট করছে তেল আনার জন্য। ফিলিপিনে আমেরিকার বেস তৈরি করে রেখে দিয়েছে। ফিলিপিনে চায়নার সাথে ফাইট করবে, এই ধরনের অবস্থা। কিন্তু ফিলিপিনও দেখছে হয়তো তারা এখন আসিয়ানের সাথে ঢুকে যাবে রাদার দেন থিংস। তারপরে দেখলাম যে রিসেন্টলি কি নাম, জেরি ভ্যান্স, উনি হাঙ্গেরিতে গেছেন, এবং হাঙ্গেরিতে উনি যে এখন ইলেকশন চলছে সেটাকে ইনফ্লুয়েন্স করার জন্য, যে এখন পাওয়ারে আছে, তো সেই পাওয়ারটা আমেরিকাও বজায় রেখেছে, সেটা হলো অটোক্রেটিক পাওয়ার, এবং এট দ্য সেম টাইম পুটিনও বজায় রেখেছে, বা রাশিয়া। কিন্তু জনগণ এটা চাচ্ছে না। জনগণ চাচ্ছে হাঙ্গেরি ইউইতে যোগ দিক। আবার অনেকেই বলছে যে হাঙ্গেরি আবার ব্রিক্সেও, যেটা আপনারা জানেন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এটা নিয়ে যে একটা মোর্চা তৈরি হয়েছে, সেখানে যোগ দিতে চাচ্ছে। মালয়েশিয়া ব্রিক্সে যোগ দিতে চাচ্ছে। কেন মালয়েশিয়া ব্রিক্সে যোগ দিতে চাচ্ছে? যাতে তাদের ইকোনমি বেটার হয়। আহ আচ্ছা, বাংলাদেশের কোনো খবরই নাই কোনো কিছু। ডক্টর মোহাম্মদ ইউনূস চেষ্টা করেছিলেন আসিয়ানের সাথে কিছু করার, ওটা কিছু হয়নি। ব্রিক্সের ব্যাপারে তো কথাই নেই। রোড অ্যান্ড বিল্ড, রোড ইনিশিয়েটিভ, যেটা বিআরআই বলে, চায়নার যে $1 ট্রিলিয়ন যে ইনভেস্টমেন্ট হবে, সেটারও একটা পার্ট বাংলাদেশ হওয়ার কথা ছিল। সেটাও এখন ওরকম কিছু নাই। আর দেখেন ভারতের ইন্টারন্যাশনাল লবিং গুলা কি, ভারতের ইন্টারন্যাশনাল সিচুয়েশন গুলা কি। ব্রিক্স এর চেয়ারম্যান ভারত, ওটা চুপচাপ বসে আছে। সে ইরানের পক্ষে একটা কথা বললো না। সার্ক, ভারত নাকি এখন বলছে সার্ক বাদ দাও, আমরা ওই ইয়ে করি, বিমস্টেক নিয়ে করি। বিমস্টেকে পাকিস্তান নাই, আরো কয়েকটা দেশ নাই, আমরা বিমস্টেক নিয়ে করি, বিকজ ইউ আর দ্য চেয়ারম্যান অফ দ্য বিমস্টেক। ইয়েস, দিস টাইম ডক্টর ইউনূস বিকাম দ্য চেয়ারম্যান, এবং এখন হয়তো তারেক রহমান চেয়ারম্যান হবে। এটা নিয়ে কাজ করে। তার মানে কি, ব্রিক্সে ভারত গেল, ওটা বাদ। পাকিস্তান, সরি, সার্ক, ওটাও বাদ। ভারত যে সমস্ত জায়গায় যাচ্ছে প্রত্যেকটাই বাদ হয়ে যাচ্ছে, ওগুলো আর চলছে না। তার কারণ ওর তো লবি হচ্ছে ইসরায়েল, ওর তো লবি হচ্ছে আমেরিকা, ইসরায়েলের লবি। যেমন এখন আরেকটা জিনিস চলে এসছে এই যুদ্ধের ব্যাপারে, এটা রিলেটেড, অনেকে বলছেন, সেটা হচ্ছে অ্যাবস্টেন ফাইল। মেলানিয়ান ট্রাম্প, ট্রাম্পের আহ, স্ত্রী, মানে তিনজনের একজন, উনি উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং সেখানে বলেছেন ওনার সাথে অ্যাবস্টেনের কোনো সম্পর্ক ছিল না। টুকটাক কিছু ছিল, একজনকে ইমেল করেছে, ব্যাস, দ্যাটস অল, সম্পর্ক ছিল না। এবং ট্রাম্পের সাথে অ্যাবস্টেন বিয়ে দিয়ে দেয়নি, ট্রাম্পের সাথে বা যোগাযোগ করিয়ে দিয়ে দেয়নি, সেটা আলাদাভাবে অন্য জায়গায় তার পরিচয় হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এটা করার কারণ কি? উনি যেচে এই কাজটা করতে গেলেন কেন? দি পয়েন্ট ইজ, ওনার এক বান্ধবী, যাকে পরে ডিপোর্ট করা হয়েছে, একজন যার সাথে তার সম্পর্ক ছিল এবং সে অ্যাবস্টেনের সাথে জড়িত ছিল এবং তার সাথে তার বাচ্চাও আছে, তাকে যে ডিপোর্ট করা হয়েছে, সেই মহিলা থ্রেট করেছে যে তার কাছে ভিডিও টেপ আছে, সে সেটা রিভিল করে দেবে। প্রবাবলি
ইসরায়েলের কাছেও সেই ভিডিও টেপ আছে, এবং তারা সেটা রিভিল করার কথা ঘোষণা দিয়েছে, বা তারা হয়তো ট্রাম্পকে বলেছে, যার ফলে ট্রাম্পকে তারা বেকায়দায় ফেলে দিয়েছে। এই জন্য হয়তো মেলানিয়া এরকম একটা প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু করে হিতে বিপরীত, মানে যাই করছে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। এটাই হবে, এটাই হওয়ার কথা, অনেক দিন ধরে তো করেছে। এখন সবকিছু রিভিল হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস বেরিয়ে আসবে। দিস ইজ দ্য টাইম ইট উইল রিভিল, এবং সেটা হচ্ছে। এটা অনেক বছরের জমানো হোপ মানুষের, সেটা তৈরি হচ্ছে, বেরিয়ে আসছে। এবং আমেরিকার জনগণ তো খুবই ক্ষুব্ধ। যদিও আমেরিকান জনগণ যতই ক্ষুব্ধ হোক, যাই হোক, আমেরিকান কংগ্রেসম্যানরা, সিনেটররা, তারা তো ইসরায়েলের পকেটে, দে আর পেইড বাই, এবং তারা তো কিছু বলছে না, চুপচাপ বসে আছে। ডেমোক্রেটসরা একটা সিনেট থেকে একটা আসলো, প্রপোজাল আসলো যে ট্রাম্পের হাত থেকে পাওয়ারটা সরিয়ে দাও, ওয়ার পাওয়ার। কিন্তু রিপাবলিকানরা সেটা সরালো, তারা এটা ধরে রাখলো। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা টোটাল গ্রুপ এটার সাথে জড়িত, শুধু একটা ট্রাম্প না। ট্রাম্প হয়তো কিছুটা বেটার, বাট ওভারঅল ইটস নট বেটার, ইটস আন্ডার ইসরায়েল। এখন এই পরিস্থিতিতে আমাদের একটু সামনের দিকে তাকাতে গেলে কালকের দিনটা পর্যন্ত ওয়েট করতে হবে। তবে যেটা মনে হচ্ছে যে এটা একবারে শেষ হবে না, এবং এই টুকটাক যুদ্ধ চলতেই থাকবে, মারামারি চলতেই থাকবে। ইরানও মারবে, লেবাননও মারবে, ইসরায়েলও মারবে। ইসরায়েল কিছু বন্ধ করবে না। যে গাজা ট্রুজ যখন হলো, গাজাতে কি অ্যাটাক বন্ধ করেছিল? করেনি। একমাত্র ওয়ে হচ্ছে ইসরায়েল কি মানে থামানো, এবং সেটা হয়তো ইরান যুদ্ধে, মানে এই এই নেগোসিয়েশনে ট্রাম্পকে তারা বলবে যে ইসরায়েলকে থামাও, আদারওয়াইজ কিছুই হবে না। অথবা ইসরায়েলকে ট্রাম্প ত্যাগ করতে হবে, যে বলবে যে না, তোমার সাথে আমার অনেক হয়েছে, আর না। কিন্তু এই যে মেলানিয়া যদি কোনো টেপ থেকে থাকে, কোনো রেকর্ডেড ভার্সন থেকে থাকে, তাহলে সেটা নিয়ে যদি ব্ল্যাকমেইল করে, ইট কুড বি এ ক্রিটিক্যাল ইস্যু, এবং যেটার কারণে হয়তো ট্রাম্প শেষ মুহূর্তে বেঁকেও বসতে পারেন। তো আমাদেরকে আসলে ফিঙ্গার ক্রস করে বসে থাকতে হবে যে কোথায় কি যাচ্ছে। আসল জিনিসটা হচ্ছে এই ব্ল্যাকমেইলিং সিচুয়েশন ইন আমেরিকা। এবং অনেকেই বলছে আমেরিকায় যে 25th অ্যামেন্ডমেন্ট, মানে যেখানে ভাইস প্রেসিডেন্ট বলতে পারে এবং কংগ্রেস প্রপোজ করতে পারে যে তোমরা এই ট্রাম্পকে সরিয়ে দাও, কারণ তার মনস্তত্ত্ব এবং তার যেই অবস্থায় আছে, যে ব্ল্যাকমেইলিং সিচুয়েশনে আছে, তাতে সে দেশের প্রধান হতে পারেন না। যে সেম সিমিলারিটি কিন্তু মোদির ক্ষেত্রেও ইন্ডিয়ায়। এবং এই গ্যাস এবং তেল না পাওয়াতে, এবং আমরা দেখছি যে ইরান ইন্ডিয়ায় গ্যাস তেল পাচ্ছে না, সেখানে বাংলাদেশ ইন্ডিয়াকে বলছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে। ইন্ডিয়া বলছে হ্যাঁ 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 দিব। আরে যার কিছু নাই, ডাইরেক্ট ইরানের সাথে কথা বলছে না, হোয়াই ডোন্ট ইউ টক টু দেম? এবং বলছে রাশিয়া থেকে তেল এনে ইন্ডিয়াতে এটাকে করবে, শোধন করবে, তারপরে ইয়েস, ইন্ডিয়া হ্যাজ এ ভেরি বিগ, কি বলে এটাকে, রিফাইনারি অফ অয়েল, সেটা ঠিক। এবং সেটার জন্য ব্রাজিলও বলেছে যে আমরা দিব, ক্রুড অয়েল দিব, তোমরা আমাকে রিফাইনারি শিখিয়ে দাও আমাদের এখানে এসে। এবং আমেরিকার টেক্সাসেও আদানিটা তো আর একটা যে গ্রুপ আছে ওদের, তো রিলায়েন্স কোম্পানি, তারা আমেরিকাতে টেক্সাসে অনেক বিলিয়ন ডলারের একটা রিফাইনারি, তেল রিফাইনারি খুলেছে। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। আমরা আশা করব পরিস্থিতি ভালোর দিকে যাবে। এ বলেই শেষ করছি। ধন্যবাদ।